এক্সপিডিশন আননোন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক, চলুন আজকে আপনাদের নিয়ে যাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার। সুপ্রিয় দর্শক, আমি রাস্তাতেই দাঁড়িয়ে গেলাম মহানন্দা নদীর কিছুটা সৌন্দর্য উপভোগ করার জন্য। অদ্ভুত সুন্দর একটা সকাল, নৌকায় মাঝি মাছ ধরছেন, এরকম দৃশ্য আর কোথায় পাবো বন্ধুরা, যার কারণে আমি দাঁড়িয়ে গিয়েছি আমার ভালো লাগার কিছুটা মুহূর্ত আনন্দে কাটানোর জন্যই, কিছু শান্তি খুঁজে পাওয়ার জন্য নদীতে এসেছি এবং এখানে দাঁড়িয়েছি। নদীমাতৃক দেশ, নদী বিধৌত বাংলাদেশের অধিকাংশ শহরগুলো গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। সুপ্রিয় দর্শক, যদিও আমাদের আজকের গন্তব্য দারাসবাড়ির মাদ্রাসায়, রাস্তাতেই থামিয়ে গিয়েছিলাম নদীর সৌন্দর্য দেখে। চলতি পথে আমার আজকের সঙ্গী আমার বন্ধু শিহাব সুমন। সুপ্রিয় দর্শক, চলুন বন্ধু শিহাবকে নিয়ে আজকে আপনাদের সাথে আমরা ঘুরে আসি দারাসবাড়ির সেই ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে। দর্শক, আসলে বন্ধুরা, আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের আমের খ্যাতি সমগ্র বাংলাদেশ। সেই প্রমাণ এবং ঐতিহ্য বহন করে এই আম গাছগুলো, রাস্তার দুধারে সারি সারি দাঁড়ানো এই আম গাছগুলো আপনার দৃষ্টিকে আকর্ষিত করবে। দর্শক, টানসাট মূলত বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট বসে থাকে। তাছাড়া ফজলি, ফজলি এবং আশ্বিন আম, এই আমগুলো মূলত চাঁপাইনবাবগঞ্জেই সবচাইতে বেশি উৎপাদিত হয়ে থাকে। শুধু দেশের চাহিদা নয়, দেশের চাহিদা মিটে বিদেশেও রপ্তানি করে এই আমগুলো। সুপ্রিয় দর্শক, রাস্তার দুধারে এটা বুঝতেও পারেন না, আমি প্রত্যেকেই বলবো আপনারা যারা এই জায়গাগুলোতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরবেন। সুপ্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি 40 গড় সোনা মসজিদের প্রায় 1.5 কিলোমিটার দূরেই এই গড়টি অবস্থিত, দেখতে পাচ্ছেন। এবং এর প্রকৃত ইতিহাস, বাংলাদেশের অধিকাংশ ইতিহাস উন্মোচন করা হয়নি, তার মধ্যে এটা একটা। এগুলো ইতিহাস অজানায় রয়ে গিয়েছে, তবে অজানাকে জানা এক্সপিডিশন করাই আমাদের কাজ। আর সেই এক্সপিডিশন সম্বন্ধে আজকের ভিডিওটা। আসে কিছু লোকজন এখানে আমবাগানের ভিতর, এই ঘরটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাচ্ছিলাম এই জায়গাটা সম্বন্ধে। এই জায়গার সম্বন্ধে আর কি, এটা তো অনেক পুরাতন একটা নিদর্শন। আচ্ছা, এখানে লোকমুখে তো অনেক কথা শোনা যায়। আচ্ছা, লিখিত যদি ধরা হয়, সেটা আলাউদ্দিন শাহর আমলে এটা একটা মাদ্রাসা ছিল। কালক্রমে এটা ধীরে ধীরে অবশ্য নিদর্শনগুলো হারাই যাচ্ছে। আমরা চাইব যাতে এই নিদর্শনটা দ্রুত সরকারিভাবে সংরক্ষণ করা হয়। মানুষ যদিও বা সোনামুদ্দিদের কথা জানে, এই দোসরবাড়ি মাদ্রাসার কথা অনেকেই জানে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এখনো লুকায়িত। এই জিনিসটা আমরা চাইবো যে যাতে দ্রুত যাতে সংরক্ষণ করে এটা আসলে নিদর্শন হিসাবে বাংলাদেশের ঐতিহ্য। দর্শক, আরবি দরস অর্থ পাঠ বা পড়া। সেহাতে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠান দারাসবাড়ি বা দারাসবাড়ি বলা হতো। এই দারাসবাড়ি মাদ্রাসার সুনামে এলাকার নাম ও মসজিদের নাম পাল্টে দারাসবাড়ি মসজিদ বা মাদ্রাসা হয়ে যায়। এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে প্রায় আনুমানিক 1504 সালের রমজান মাস তারিখে অথবা 15শ শতকে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের নির্দেশে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়। বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের
পিরোজপুর এলাকায় দারাসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, কথিত আছে বাংলায় প্রথম এই বিশ্ববিদ্যালয় হতেই বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ ৮৬টা হাদিস শিক্ষা দেওয়া হতো এই মাদ্রাসাতে। তবে পরবর্তীতে হোসেন শাহ ঢাকার সোনারগাঁ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে ৮৬টা হাদিস শিক্ষা দেওয়া হতো। মোহাম্মদ বিন ইয়াজদান বাকশ নামক এক আলেমকে দিয়ে বুখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার তিনি তৈরি করেন। দর্শক বন্ধুরা, শামস উদ্দিন ইউসুফ শাহ শাসনামল ছিল 1474 থেকে 1481 সাল পর্যন্ত। তিনি ছিলেন রুকুন উদ্দিন বারবাক শাহের পুত্র এবং উত্তরসূরি। 74 সালে তিনি ক্ষমতা লাভ করেন এবং শামস উদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহ নাম গ্রহণ করেন এবং তার শাসনামলে তিনি খলিফাতুল্লাহ বিন হুজ্জাত ওয়াল বুরহান সুলতান সালাতি হিলুল্লাহ ফিল আলামিন খলিফাতুল্লাহ ফিল আরদিন উপাধি ধারণ করেন। ইসলামী সংস্কৃতি ও পৃষ্ঠপোষকতায় তার অবদান অতুলনীয়। তার পৃষ্ঠপোষকতায় কবি জয়নুদ্দিন তার রাসূল বিজয় গ্রন্থ সম্পাদন করেন। তার শাসনামলে বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদটি হল মালদার শাখামোহন মসজিদ, তান্তিপাড়া মসজিদ, কদর রসুল মসজিদ ও গৌরীর দারাসবাড়ি মাদ্রাসা মসজিদ। নিজ রাজ্যে শরিয়া আইন প্রয়োগ করেন এবং মদ্যপান নিষিদ্ধ করেন। সুপ্রিয় দর্শক, কথিত আছে 1970 থেকে 75 সালের দিকে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক জমিতে নাঙ্গল দেওয়ার কাজ করতে গেলে সে আবির রঙের ইটের সন্ধান পান। এরপর কৌতূহলবশত তিনি মাটি খোঁড়া শুরু করেন, কিন্তু যতই মাটি খোঁড়েন ততই ইটের সন্ধান পান। এরপরে স্থানীয় প্রশাসন খবর পেলে তারা ছুটে আসেন এবং মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়টির সন্ধান খুঁজে পান। দর্শক, এই স্থাপনাটি বর্গাকারে নির্মিত। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 51.52 মিটার। এই স্থাপনার মাঝামাঝি অংশে 37.50 মিটার পরিমাপ বর্গাকারের। চতুর্থের এক পশ্চিম বাহু ব্যতীত অপর 3 বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ এবং 3 বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি ইমামের জন্য কোঠা আছে। নামাজের এই 3টি কোঠার পশ্চিম দেওয়ালে 3টি অবতল মিহরাব আছে। পোড়ামাটির ফলক ও নকশার ইট দ্বারা দেওয়ালগুলো অলঙ্কৃত করা হয়েছে। এখানে মোট 37টি কক্ষ রয়েছে। একটি ওয়াক্তিয়া মসজিদ রয়েছে। ভবনের মাঝখানে একটি অধ্যক্ষের অফিস রয়েছে। বন্ধুরা, মাদ্রাসাতে মোট 3টি দরজা রয়েছে এবং অবশিষ্ট অংশে এখনো স্পষ্ট আছে। মাদ্রাসাটির দৈর্ঘ্য 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি এলাকা জুড়ে অবস্থিত। দর্শক, মাদ্রাসা ভবনের সঙ্গে 10.7 ফুট বিশিষ্ট বারান্দা রয়েছে। ভবনের পশ্চিমে কারুকার্য খচিত 9টি মেহরাব রয়েছে। ভবনের উত্তরে ও দক্ষিণে 3টি করে জানালা রয়েছে। ভবনের নির্মাণ শৈলী দেখে বোঝা যায় এতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও ছিল। ভবনের চারপাশের দেওয়াল পুরাতন হয়ে বর্তমানে কোনো মতে টিকে রয়েছে এই আদি নিদর্শনটি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে যে ইতিহাসগুলো সংরক্ষণ করা হয় এবং যেভাবে সংরক্ষণ করা হয়
তা সত্যি দুঃখজনক। শুধুমাত্র দায় সারানোর জন্য তারা এই জায়গাগুলোতে আসেন এবং চারদিকে কয়েকটি খুঁটি দিয়ে তারা মূলত কয় ফিট উঁচু, কয় ফিট লম্বা, কয়টা ঘর রয়েছে এবং কার আমলে তৈরি হয়েছিল শুধু এটুকুই দেখিয়ে রেখেছেন। দর্শক, বাংলার অনেক ইতিহাসই আমাদের জানার বাইরে। কবে কখন ঠিক কিভাবে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল তার সঠিক ইতিহাস আমরা খুঁজে বের করতে ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। তারপরও চেষ্টা করছি আপনাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। যেটুকু পেয়েছি বিভিন্ন খোঁজাখুঁজির মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আর বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা একটু খোঁজাখুঁজি করবেন, ইতিহাস সংগ্রহ করবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেন তারা সঠিক ইতিহাসটা জানতে পারে। ভারতীয় উপমহাদেশ তথা হিন্দুস্তানের সবচেয়ে বড় মাদ্রাসাটি আজ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, যা দেখভাল করার মতন সেরকম কোনো ব্যক্তিও নেই এবং এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার মতো সদিচ্ছাও হয়তোবা আমাদের কাউরেই নাই। সক্রিয় দর্শক, যতবারই বলতে চাই ততবারই হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি, তবে এই বিদায় শেষ বিদায় নয়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গাতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।